সকালবেলা আরতি দেখে ফিরছে, আর পাশেই কোকিল ডাকছে। এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। তো দ্বিতীয় পর্বর ডেস্টিনেশন হলো নবদ্বীপ। আমরা নবদ্বীপে সেকেন্ড এপিসোড কিন্তু আপনাদের দেখাবো। আর কীরকম লাগলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই ভালো লেগেছে, আমার কিন্তু ভালোই লেগেছে। তো আপনারা চলুন আমার সাথে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নামহট্ট যেখানে ছিলাম, নামহট্ট বিল্ডিংটা দেখুন, বেশ বড়। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। বয়স্ক মানুষরা যদি আসেন তো কোনো রকমই অসুবিধা হবে না। দারুণ লাগছে। নামহট্ট থেকে বেরিয়েই সামনে গ্রাউন্ডটা দেখুন। আমি তো দাঁড়িয়েই পড়লাম, কি সুন্দর না? মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে না, আমি ভীষণ ভালো লেগেছে আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি বেরিয়ে যাই, দেব ডাকছে, দেরি হয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক। আসল মায়াপুর মন্দির এটা, ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তো তাই জন্য আমি বাইরে থেকে মন্দিরটা পুরো তুলে নিচ্ছি। দেখুন সামনেই গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তবে এখন তো আমাদের নবদ্বীপ যাওয়ার পালা, তাই না? তাই আর আমরা গরুর গাড়িতে উঠলাম না। চলুন, এরপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব বলে একটু এগিয়ে যাই। আমরা ব্রেকফাস্ট করার জন্য গোবিন্দা রেস্টুরেন্টে গেলাম। এখানকার ব্রেকফাস্ট কিন্তু দারুণ, যার যা ইচ্ছা নিতেই পারেন, সম্পূর্ণ নিরামিষ। আমি উত্থাপাম অর্ডার করেছি, উত্থাপাম অলরেডি এসে গেছে, ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে। আর দেব আলুর পরোটা অর্ডার করেছি, খাইনি, টেস্টটা তবে পরিবেশটা খুবই সুন্দর। এখানকার যারা রয়েছে তারা প্রত্যেকে এখানে এসে খাওয়া দাওয়া করে দেখলাম, তো আমরাও ট্রাই করে দেখি কীরকম। যারা ভেজ খেতে চান টোটালি ভেজ এখানে আমি রেকমেন্ড করবো, ট্রাই করে দেখতেই পারেন, ভালো লাগে, পরিবেশটাও খুবই সুন্দর। টাটা টাটা। নাম কি বলতে পারি না। বাবালি কত বছর বয়স? কিউট গার্ল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এলাম। এরপর আমরা এগিয়ে গেলাম, অটো ধরবো বলে অটোতে উঠে পড়লাম। বাংলাদেশ থেকে এখানে এসে কত? আমি মায়াপুর ঘুরতে আসছি, সামনে আমি পরিক্রমা করবো, পরিক্রমার জন্য রেজিস্ট্রেশন করলাম কালকে। আজকে আমরা নবদ্বীপ বেড়াতে ঘুরতে যাচ্ছি। নবদ্বীপ থেকে আবার রাতের বেলা এই মায়াপুর কাটাবো। ওখানে কিন্তু আমাদের বাংলাদেশের এক ভদ্রলোকের সাথে আলাপ হলো, খুব সুন্দর। ওনারাও তীর্থ করতেই এসছেন, খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। বর্ষনা, রাধাকুণ্ড, চন্দ্রগ্রাম ঘোরার পরে আমরা ঘুরুন, ভালো করে, ভালো লাগবে আশা করি, আর সাথে থাকবেন। আজকে মায়াপুরের সেকেন্ড দিন, আমরা মায়াপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাব হুলোর ঘাটে, ওখান থেকে যাব নবদ্বীপ, তারপরে নবদ্বীপে গিয়ে আমরা সাইট সিইং করবো। চলুন তাহলে নবদ্বীপে নৌকায় করে পার হব, গিয়ে নবদ্বীপ যাব। আজকে মায়াপুরের দ্বিতীয় দিন। মায়াপুরের ভেতরে চন্দ্রোদয় মন্দিরের সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি, এবার দেখাবো নবদ্বীপকে। চলুন আমাদের সাথে। যে টোটোতে করে যাচ্ছি তার এখানে পার হেড 10 টাকা করে নিল। এবার নবদ্বীপে সাইট সিইং করার সময় দেখে নেব আর কি কি তথ্য সমস্ত জানিয়ে দেব। তো দেখতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর
নেক্সট এপিসোডে নতুন কি চমক নিয়ে আসছি, সাথে থাকুন। এটা বলুন। আমার নাম সুব্রত হালদার। সুব্রত হালদার, ফোন নাম্বারটা একটু বলে দিন। 6295840825। আচ্ছা, ওনার গাড়িতে আমরা এলাম, তো যদি মনে করেন ওনার এই নাম্বারে কল করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি সাইট সিনও ঘুরিয়ে দেবেন আর খুব ভালোভাবে উনি দেখিয়ে দেবেন। আপনারা আসতেই পারেন, আর নাম্বারটা যখন দিয়ে দিলাম কন্ট্যাক্ট করে নিতে পারেন। নবদ্বীপ যাব বলে আমরা অলরেডি নেমে পড়েছি অটো করে, ঘাটের কাছে যাচ্ছি। এবার ঘাটের থেকে উঠবো আমরা নবদ্বীপে যাওয়ার জন্য। তো অলরেডি আমরা মায়াপুর এখন ছেড়ে দিলাম। তো এগিয়ে দেখি, টোটো ভাড়া আপনাদের যেটা বললাম 10 টাকা করে পার হেড নিয়েছে। এবার বোটে বা লঞ্চে যাই, কিসে যাই দেখে নিই, তো সেখানে কি চার্জ আছে সেটাও আপনাদের বলে দেবো। নবদ্বীপ যাবার লঞ্চের টিকিট কাউন্টার, এখানে সমস্ত দাম দেওয়া রয়েছে। আমরা এবার এগিয়ে যাই লঞ্চের দিকে, লঞ্চে উঠব। আর লঞ্চের ভাড়াও তো আপনাদেরকে বলেই দিলাম, জনপ্রতি 10 টাকা করে দুটো টিকিট নেওয়া। যে জায়গাটায় যাচ্ছি সে জায়গাটা সম্পর্কেও একটু জেনে রাখা দরকার, তাই না? এই নবদ্বীপ বিখ্যাত 4টি জিনিস নিয়ে। 1 নম্বর হলো নিমাই গৌরাঙ্গের জন্মের আগে এটা কিন্তু বাংলার রাজধানী ছিল। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপ ভীষণই বিখ্যাত। তাছাড়াও প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, কেননা এখানে সাহিত্য চর্চা, সংস্কৃতি সমস্তই এখানে চর্চিত হতো। এছাড়া আর একটা, সেটা হলো বিখ্যাত নবদ্বীপের লাল দই। চলুন তাহলে নবদ্বীপটা একটু ঘুরে দেখা যাক। একটা রিক্সা নিয়ে আমরা নবদ্বীপ পরিক্রমায় বেরিয়ে পড়লাম। উনি 250 টাকা নেবেন, আমাদের 8খানা জায়গা ঘুরিয়ে দেখাবেন। ও আর একটা কথা, 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন বখতিয়ার খিলজি। এই বিপর্যয়ের সময় নবজাগরণ নিয়ে এলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জন্মই হয়েছিল নবদ্বীপে। এইটা নিয়ে অনেকেরই মতান্তর আছে, কিন্তু প্রাচীন পুরাণে এটাই লেখা আছে যে নবদ্বীপেই সচিমাতার কোলে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। সর্বপ্রথম আমাদের গন্তব্যস্থল ছিল শ্রী রাধারানীর মন্দির। এই রাধারানীর মন্দিরের নিচেই রয়েছে গুপ্ত বৃন্দাবন, যা লাইটিংয়ের মাধ্যমে কৃষ্ণের লীলা দেখানো হয়। ভেতরেই রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর। দুজন এখানে দেখুন কি সুন্দরভাবে কৃষ্ণের জন্ম, রাম রাবণের যুদ্ধ, সীতার অগ্নি পরীক্ষা, ভীষ্মের ষড়সজ্জা, আর কংসের কারাগারে কৃষ্ণের জন্ম, আর কালী রূপে কৃষ্ণকেও দেখানো হয়েছে। সব কিছু এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে বাচ্চাদের দেখতে কিন্তু দারুণ লাগবে। এখানে টিকিটের মূল্য 10 টাকা। কৃষ্ণকলার বসুদেব বোঝে যাচ্ছে।
আমরা এখন প্রাচীন মায়াপুরের গোপীনাথ মন্দিরে যাচ্ছি, যেখানে নিমায়ের সবথেকে উচ্চতম মূর্তি, 60 ফুট লম্বা এটা। সেই মূর্তিটা আপনাদেরকে দেখাবো। এবং এখানেই রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেটা বৃন্দাবনে রয়েছে। নিমায়ের জন্মস্থান, এই পবিত্র ভূমি আমরা ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে নিয়ে। চলুন দেখা যাক কি দেখতে পাই আমরা ওখানে গিয়ে। এরপর আমরা আসি গোপীনাথজির মন্দিরে, যেখানে কিনা 60 ফুট উঁচু গৌরাঙ্গ রয়েছে। ইতিহাস পুরাণের মতে এই নবদ্বীপই ছিল নিমাইয়ের জন্মস্থান। দেখুন, এই কৃত্রিম গুহার ভেতর দিয়ে যেতে কিন্তু ভালোই লাগছে। গোটা মন্দির চত্বর ধরেই দেখা যাবে ভক্তি আর প্রকৃতির এক মেলবন্ধন। গুপ্ত বৃন্দাবনের মতো এখানে রাধা কৃষ্ণের লীলার সাথে সাথে এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনী। এছাড়াও বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত 60 ফুট শ্রী চৈতন্য মূর্তি এখানে দেখা যায়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মোবাইল অ্যালাউ আছে, কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নয়। আমি বুঝি না, আপনাদের কি জানা আছে যে মোবাইলেও ফটো তোলা যায়, ক্যামেরায়ও ফটো তোলা যায়, কিন্তু ক্যামেরাটাকে ওরা অ্যালাউ করে না, কিন্তু মোবাইল অ্যালাউ করে। তো আমরা সেই জন্য মোবাইলেই ফটোগুলো তুললাম, ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না। যদি আপনাদের কারোর জানা থাকে যে কি কারণে এই বাধা, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ফুলের বাগানের মাঝে মাঝে কত সুন্দর সুন্দর মূর্তি, পরিবেশটা অসাধারণ। এরপর আমরা মিউজিয়ামে যাই। এর ভেতরেও নিমাইয়ের ছোটবেলা আর কৃষ্ণের গোপিনীদের সাথে লীলা সব কিছুই রয়েছে। এছাড়া বালগোপাল, নরসিংহদেবের মূর্তিও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। নিমাইয়ের জন্মস্থান আর জগন্নাথ মিশ্রের বাসভূমিতে এরপরে আমরা পৌঁছই। বাংলায় হিন্দু ধর্ম যখন সংকট অবস্থায়, তখন নতুন যুগ সৃষ্টি করতে জন্ম নিলেন যুগ অবতার শ্রী চৈতন্যদেব। তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান ছিল নিমগাছের নিচে। এই যে দেখুন, সামনে শচী মায়ের কোলে শ্রী চৈতন্যদেব কিরম শুয়ে আছেন, সেই ছোট্ট নিমাই। নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলেই তার নাম দেয়া হয়েছিল নিমাই। এই যে সামনে নাট মন্দিরটা কত সুন্দর, সামনেই দেখুন কৃষ্ণ আর রাধা, ভালো লাগছে না?
যেহেতু আজ শিবরাত্রি, তাই এই মন্দিরে কত ভিড় দেখুন। প্রত্যেকেই এসে গেছে শিবের মাথায় জল ঢালতে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ভাগীরথীর সাথে এটা যুক্ত রয়েছে। চলো, নবদ্বীপে ছোট টোটো বা রিক্সা না নিলে আপনারা এইভাবে ঘুরে ঘুরে কিছুই করতে পারবেন না। যদি নবদ্বীপ সাইট সিন করতে হয় তাহলে একটা রিক্সা বা টোটো সেটা নিয়ে আসতে হবে। এটা গুপ্ত বৃন্দাবন গুরুকুঞ্জ। এরপরে চলুন, আমরা যেখানে যাচ্ছি সেটা হলো মহাপ্রভু পাড়া। পর পর মন্দির এখানে রয়েছে। এরপর আমরা সচিমাতা আর বিষ্ণুপ্রিয়াকে দর্শন করি। এই যে এই বাড়িটার মধ্যেই দেখুন, ঢুকে পড়ি, ওখানেই কিন্তু বিষ্ণুপ্রিয়া আর সচিমাতাকে দেখতে পাবো। ভিতরে ফটো তুলতে দেয় না। চলুন এবার যাওয়া যাক সোনার গৌরাঙ্গ দেখতে। এই যে রূপোর সিংহাসনের সোনার গৌরাঙ্গ, আর এটা কিন্তু সোনার গৌরাঙ্গ নয়, এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি। প্রতাপচন্দ্র গোস্বামী প্রতিষ্ঠিত করেছিলেন। প্রায় 350 বছর আগে কলকাতার শোভাবাজার থেকে এই মূর্তিটা আনা হয়েছিল। এইখানে রাস পূর্ণিমার সময় প্রচন্ড ভিড় হয়। এরপরে আমরা আসি ধামেশ্বর মন্দির। এখানে কিন্তু সন্ন্যাস নেয়ার পর নিমাই একবার এসেছিলেন। এখানে এসেই তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার দেখা হয়।
বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে যখন প্রণাম করলেন এবং প্রণাম করার পর যখন উনি মাথা তুলে দেখেন, তখন দেখেন মহাপ্রভুর চরণযুগল এখানে পড়ে আছে, আর মহাপ্রভুকে উনি দেখতে পাননি, উনি বিলীন হয়ে গেছেন। তো সেই সময় থেকেই এই চরণযুগল পূজিত হয় এখানে। বাইরে বেরিয়ে এসে দেখুন কত পুজো সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। যদি মনে করেন কেউ কিনবেন তো কিনতেই পারেন। এরপর আমরা যাচ্ছি পোড়ামাতা মন্দিরের উদ্দেশ্যে। এই পোড়ামাতার মন্দিরের সম্পর্কেও কিন্তু অনেক কথা আছে। এই রকম নাম হওয়ার কারণটা কি, সেটা কিন্তু আমরা ওখানে গিয়ে জানতে পারলাম। যেটা জানতে পারলাম যে এখানে মহাপ্রভু চৈতন্যদেব প্রত্যেক দিন সকালবেলা স্নান করে এই পোড়া মায়ের মন্দিরে প্রণাম করে পড়তে যেতেন। তাছাড়াও সংস্কৃত পুরাণেও এই নবদ্বীপকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। এই মন্দিরে বহু পণ্ডিত এখানে বিদ্যার্জন করেছিলেন, সেই থেকেই এই মন্দিরের নাম হয় পড়ুয়াদের মন্দির। এটি একটি ঐতিহাসিক স্থানও, তাই পড়ুয়াদের মা বলে এটা পোড়া মা। এই পোড়া মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত। মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে মা ভবতারিণীর মন্দির। মায়ের আশীর্বাদী প্রসাদও একটুখানি পেয়ে গেলাম। এই যে মন্দির থেকে বেরিয়ে দেখুন, এখানে সব সময় একটা মেলা মেলা ভাব, প্রচুর দোকানপাট এখানে রয়েছে। সুন্দর কেক, দাঁড়িয়ে পড়লাম, নিয়ে নিলাম একটা, খেয়ে দেখি। ভালো। এরপরে আমরা এগিয়ে চললাম জল মন্দিরের উদ্দেশ্যে। এখানে গেটের পাশেই দেখুন ফল, সবজি আর পাউরুটি বিক্রি করছে, কেননা এখানে প্রচুর রাজহাঁস, মাছ, হরিণ, খরগোশ আছে। যদি মনে করেন কেউ এদেরকে একটু খাওয়াবেন তো খাওয়াতেই পারেন। আমি কিন্তু নিয়েই নিলাম, বেশি না, 10 টাকা করে ওরা প্যাকেট নিল। আর সেই ক্ষেত্রে দেখুন রাজহাঁসগুলো কিরকম ক্ষুধার্ত, যা দিচ্ছি ঠিক খেয়ে নিচ্ছি। আরে ওই যে দেখুন পুকুরের কাছে কি সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাখি ঘুরে বেড়াচ্ছে। আরে পায়রা ভেবে ভুল করবেন না। মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর, পুরো জলের মাঝে। আমরা যখন গেলাম তখন কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, তাই ভেতরে যেতে পারলাম না, আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। খোলা থাকলে এই যে সামনে বোর্ডগুলো রাখা আছে না, ওটা করে যাওয়াই যেত, কিন্তু যেহেতু আমরা যেতে পারলাম না সেহেতু দেখাতে পারলাম না।
এই যে পাশে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা দোলের সময় পুরো ভর্তি হয়ে যাবে। শুনলাম নাকি ওখানে ফরেনাররা এসে ওঠেন আর দোলের আনন্দ উপভোগ করেন। খুব সুন্দর শান্তি এই পরিবেশটা। চলুন এবারে আমরা একটু মাছেদেরকেও খাওয়াই। প্রচুর মাছ আছে এখানে। পাউরুটি দেওয়ার সাথে সাথে কেমন খেতে চলে এলো। আমার তো বেশ মজা লাগছিল। আমার এগুলো করতে খুবই মজা লাগে। আমার মতো আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানান। আরে দেখতে দেখতে তো লাইক করতেই ভুলে গেছেন। এক্ষুনি লাইক করে নিন আর শেয়ার করে দিন। বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আপনাদের সাথে সাথে তারাও দেখবে। আর আমি যখনই নতুন কোথাও যাব তখন আমার সাথে সাথেও আপনারাও সেই জায়গাটা ভার্চুয়ালি দেখে নেবেন। চলুন, এবার কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে। আমাদের রিক্সাওয়ালা দাদাটাকে বলেইছিলাম যেখানে নিরামিষ হোটেল দেখবে সেখানেই কিন্তু দাঁড় করিও। এখানে 100% নিরামিষ হোটেল একটা পেয়েই গেলাম। খাওয়া দাওয়াগুলো খুবই ভালো। সম্পূর্ণ নিরামিষ। এটা হলো 5 মিশালি তরকারি, এটা লাউয়ের তরকারি, এটা মোচা ঘন্ট, এটা কচুর শাক, আর এটা আলু পোস্ত ডাল। সুবিধা হয়, নিরামিষটা পায় না, তো নিরামিষটা যদি পেয়ে যায় তাহলে এটা সাফার করলে যাতে অন্যরা কেউ না করে। আপনার নামটা? বাবু সাহা। আচ্ছা, কতদিনের দোকান এটা? 1 বছরের উপরে হয়ে গেছে। এটা ঠিকানাটা হচ্ছে মণিপুর রাজবাড়ির গেট। এরপরে ফেরার পালা। ফিরতে তো হবেই, না ফিরলে আবার নতুন জায়গায় যাব কি করে? তাহলে সাথে আছেন তো দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরারের সাথে। চলুন তাহলে এবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন। আবার নতুন পর্বে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।